হালকা সূর্যের আভা তখন মাত্র উঁকি দিতে শুরু করেছে। কোথাও একটা চেনা পাখির ডাক ভেসে আসছে কানে। দূরে কোনো একটা মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। পুরো নগরী এখন ঘুমের চাদরে লেপ্টে আছে, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। আজ 7 দিন যাবৎ এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি আমি। কিছু খেয়েছি বলেও মনে পড়ছে না। এক দৃষ্টে অসীম আকাশের প্রবাহমান মেঘপুঞ্জের দিকে চেয়ে আছি। কিছু ভাবছি। আমার মনে হচ্ছে কি ভাবছি সেটা বুঝছি না। মাথার ভিতরটা কেমন যেন ধূসর হয়ে আসছে। কিন্তু কিন্তু আমার জীবনটা কখনো এমন ছিল না, কখনোই না। ছিল না কালশির সেই গহীনে বিচরণের আগে পর্যন্ত। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন মারুফ আহমেদের কাহিনী কালশি। যায় যাচ্ছে গেল এমন করতে করতে পাক্কা পুরো 1 মাস পার করে তবে কলেজের পরীক্ষা নামক বিপদ থেকে রক্ষা পাওয়া গেল। যাক, বাঁচা গেল। এতটাই বিতৃষ্ণা এসে গিয়েছিল যে শেষ পরীক্ষার পর প্রশ্নপত্র মুড়ে কাগজের গোলক বানিয়ে মনির মাথায় উড়িয়ে মেরেছিলাম। মনি মানে মনিরাম পোদ্দার, কলেজ জীবনে আমার সবচাইতে কাছের বন্ধু। আমি আসামের এই কলেজে পড়াশোনা করলেও আমার বাড়ি কলকাতায়। কলেজটা একটু প্রত্যন্ত এলাকায় পড়লেও বেশ নাম করা, তাই অত বড় আলোর শহর, পরিবার পরিজন সব ছেড়ে এই পাহাড়ি এলাকায় আমার আগমন। যদিও ছোট থেকেই গ্রামের প্রতি একটা আকর্ষণ ছিল, সেটাও প্রভাবক হিসেবে কাজ করেছে। আমার মতোই কলকাতা থেকে আসা মনি। হোস্টেলে থাকা আমাদের কারো কাছেই গ্রহণযোগ্য ছিল না। আমরা দুজন কাছেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একসাথে থাকতাম। বেশ ভালোই যাচ্ছিল সব কিছু, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দিন 10 পরেই এই বদ্ধ দেওয়ালের মাঝে কেমন যেন হাঁপিয়ে উঠলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘুরে ফিরে এসেছি কাছে পিঠে কিছু জায়গা, কিন্তু সেগুলো একসময় শেষ হয়ে এলো। প্রতিবারই ছুটিতে বাড়ি যাওয়া হয়, এবার ইচ্ছে করলো না কেন যেন। কি করা যায় সেসব ভাবছিলাম একদিন শুয়ে শুয়ে। হঠাৎ মনি এলো। অজয়, ভাবছিলাম শালা অনেকদিন ধরেই তো ঘরে বসে আছি, আর ভাল লাগছে না, চ কোথা থেকে বেরিয়ে আসি। হ্যাঁ, তা আমিও তো সেটাই ভাবছিলাম, কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? এই কদিন আমরা যেসব জায়গা ঘুরে বেরিয়েছি সেসব ছাড়া তো কাছে পিঠে আর কোথাও কিছু দেখার মতো নেই। তবে আমার এক খুড়তুতো ভাই এই কলেজে পড়াশোনা করছে, বুঝলি। তার সাথে আজ কথা হচ্ছিল, তো কথায় কথায় সে আমায় বলল আমরা কালশি দেখতে গিয়েছি কিনা। সে নাকি অপূর্ব সুন্দর দেখবার জায়গা। বনটা অত গভীর নয়, কিন্তু হারিয়ে গেলে বিপদ হতে পারে। তাই যদি আমরা যাই, সে লোকাল ফরেস্ট অফিস থেকে আমাদের জন্য গাইড ঠিক করে দেবে। ওর নাকি কিছু পরিচিত আছে। গেলে নাকি আর আসতে ইচ্ছা করবে না, এত চমৎকার জায়গা। তাহলে তুই কি বলছিস? বলার মতো কিছুই ছিল না আমার। এমনিতেই বন জঙ্গল সমুদ্রের প্রতি অমোঘ আকর্ষণ, তার উপর এতদিন যাবৎ বসে থেকে হাড়গোড় কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছে। তাই আমি মনির প্রস্তাবে যে রাজি হয়ে যাব সেটা আর বলার অপেক্ষা রাখে না।
মনির সেই ভাইয়ের সাথে কথা বলে সে সেই জায়গার ঠিকানা, যাওয়ার রাস্তা ইত্যাদি সব বিবরণ জেনে নিল। আমাদের কলেজ স্ট্রিট থেকে পাক্কা 2 মাইল দূরে ছোট্ট গ্রাম হরিহরপুর। সেই গ্রামের উত্তর পাশে প্রায় বিশাল এলাকা জুড়ে কালশী বন। বাসে করে এখান থেকে রওনা হতে হবে আমাদের। বাস থেকে নেমে আরও প্রায় 30 মিনিটের মতো রিক্সা ভ্রমণ, তারপরই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা। আর দেরি না করে আমরা পরদিনই রওনা হলাম। লোকাল বাসে যাত্রাটা খুব একটা ভালো ছিল সেটা বলা যাবে না। যাত্রাপথের হাঙ্গামা পেরিয়ে যখন আমরা স্টেশনে নামলাম তখন সূর্য প্রায় ডুবি ডুবি। শেষ বাসটি এখানে এসে পৌঁছয় প্রায় রাত 8টায়, তাই তখনও অবধি এখানে রিক্সা পেতে কোনো সমস্যা হয় না। তাই আমরাও ঝটপট রিক্সা পেয়ে গেলাম। এখানে থাকার কোনো জায়গা নেই, আর বন একদিনে দেখা সম্ভব নয়। তাই মনির সেই ভাই আমাদের জন্য ফরেস্ট অফিসের বাংলোয় 2 দিন থাকার ব্যবস্থা করে দিলেন। আমরা ফরেস্ট অফিসে যখন পৌঁছলাম তখন ঘড়ি বলছে সন্ধে 7টা। ফরেস্ট অফিসের বাংলোটা বেশ বড়। বিশাল সদর দরজা পেরিয়ে প্রকাণ্ড বড় হল রুম। দোতলায় একটি রুম খুলে সেটি পরিষ্কার করে আমাদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। সেখানকার দেখভাল করার জন্য একজন চৌকিদার ছিল, নাম হরিপদ। লোকটি বেশ অমায়িক ভালো মানুষ। ফরেস্ট অফিসের একটু দূরে একটা ঝুপড়ি ঘরে থাকে। বিয়ে টিয়ে করেনি, একাই থাকে, কিন্তু তার রান্নার হাত বেশ চমৎকার। রাতে খাওয়া দাওয়ার পর হলরুমে বসে তার কাছে কালশীর গল্প শুনছিলাম। বাবু, এই বনের বয়স 100 বছরেরও বেশি। বনের ভেতরে পরিষ্কার পানির এক অতিকায় ঝর্ণা রয়েছে, আর রয়েছে একটা বহমান নদী, তার নাম কালিনী। বনের সঙ্গেই মিল রেখে তার নাম রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন বাহারি রকমের গাছ আর পাখপাখালির মিশেলে এই বন কালশী সত্যই প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গ বলা চলে। যদিও এত সব সৌন্দর্য থাকা সত্ত্বেও খুব বেশি কেউ একটা এদিকে আসে না। তবে যারা একবার যায় তারাও নাকি আর কোনোদিন ফেরত আসে না। আর হরিপদ কেমন যেন ইতস্তত করল। তারপর বলল, এই কালিনী নদীতে নাকি প্রায় দুর্ঘটনা ঘটে, তাই বছর কয়েক যাবত এখানে পর্যটক আসা প্রায় শূন্যে নেমেছে। শুনে কিছুটা আশ্চর্য হলাম, কিন্তু অতটা পাত্তা দিলাম না। নদীতে দুর্ঘটনা ঘটতেই পারে, হে আর এমন কি। সকাল সকাল আবার বেরুতে হবে, তাই শুয়ে পড়াটাই উত্তম বলে মনে করলাম। ঘুমোতে যাওয়ার আগে আমাদের ঘরটার বারান্দায় দাঁড়িয়ে বাইরেটা একটু দেখছিলাম। বাংলো থেকে কালশীর প্রায় অনেকটা অংশই দেখা যায়। কি নীরব, অথচ কি সুন্দর সেই দৃশ্য। অসংখ্য ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে সেখান থেকে। দিগন্ত বিস্তৃত ঘন কালো মেঘের সারি ভেসে চলেছে আপন খেয়ালে। কোথাও গিয়ে সেটার যেন মিলন ঘটেছে কালশীর সাথে। সাদা ঘন কুয়াশার মতো ধোঁয়ার প্রলেপে যেন অন্ধকার মায়াবী এক রূপ ধারণ করেছে কালশী। কিসের যেন এক অমোঘ টান আমায় টেনে নিয়ে যেতে চাইছে সেখানে। কিরে অজয়, এই! হঠাৎ মনির ডাকে আমি যেন সম্বিত ফিরে পেলাম। পরদিন সকালে হালকা নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম। ফরেস্ট অফিসার আমাদের সাথে একজন ফরেস্ট গার্ড সঙ্গে দিয়ে দিলেন। বিকেল 5টার মধ্যে আমাদের ফেরত আসার কথা বলে দিলেন। সব শুনে আমরা রওনা দিলাম।
ফরেস্ট অফিস থেকে বের হয়ে মিনিট 20 হাঁটলেই কালশির প্রবেশ মুখ চোখে পড়ে, অথচ সেটাকে প্রবেশ মুখ বলা যায় না, সেটি বনেরই একটি অংশ। সেখানে পুরনো মরচে ধরা একটা কাঠের ফলক মাটিতে গেঁথে রাখা, ভাঙা ভাঙা হাতে সেখানে লেখা, অরণ্যের মায়া হইতে সাবধান। বেশ অবাক লাগলো দেখে। সঙ্গে থাকা গার্ডকে বললাম, আচ্ছা এটা লেখা কেন এখানে? গার্ড বলতে লাগলো, কি আর বলবো আপনাদের বাবু, এক बंगाली भद्रलोक और भद्र महिला এখানে এসেছিলেন বেড়াতে। তো পহলা দিন সব कुछ ठीक ठाक था। दूसरा दिन हठाৎ এই বনে ঘুরতে এসে ও ভদ্র মহিলা কালিনীর জলে পড়ে গেলেন। এরপর তাকে আর খুঁজেই পাওয়া গেল না। আর সেদিন তারা কোনো গার্ডকে না জানিয়েই একা কেন যে এসে পড়লেন। তারপর ভদ্রলোক যাওয়ার আগে এই সাইনবোর্ডটা লাগিয়ে যান। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ধর বাবা, কে কি না কি লাগিয়ে গেল সেসব নিয়ে তুই এখন ভাবতে বসলি। ছাড় তো। বলে হাত ধরে টানতে টানতে আমাকে বনের ভেতরে নিয়ে গেল মণি। প্রবেশ করলাম আমরা কালশির বুকে। শুকনো পাতার মর্মর শব্দ পেরিয়ে হেঁটে চলেছি আমরা তিনজন। গাছের পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো এসে পড়ছে। দূরে কোথাও কোনো একটা প্রাণী এক সুরে ডেকে চলেছে। গার্ড তার নিজের মতো করে এক নাগাড়ে বিভিন্ন গাছের বর্ণনা, বিভিন্ন ফুলের বর্ণনা দিয়ে চলেছেন। আমার কিন্তু সেদিকে তেমন কোনো মনোযোগ নেই। আমার বারবার শুধু মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। এই জায়গাটা শুধু ঘন বন নয়, তার চাইতেও বেশি কিছু। অদ্ভুত এক শীতল নীরবতা এই জঙ্গলের প্রতিটা গাছের প্রতিটা পাতায় বিরাজমান। সেই নীরবতা যেন চোখ মেলে দেখছে আমাদের। বাইরের জগৎ থেকে এ জগৎটা সম্পূর্ণ আলাদা যেন। বাতাসে অদ্ভুত মাদকতাময় কিসের যেন এক গন্ধ আমার ইন্দ্রিয়গুলোকে বারবার সচকিত করে তুলছে। আমি হেঁটে চলেছি সেই অদ্ভুত বনের মধ্যে দিয়ে। কিছুক্ষণ পর আমরা একটা বড় খোলা মতো জায়গায় বিশ্রামের জন্য বসলাম। আমার ব্যাগ থেকে জলের ফ্লাস্ক বের করে কিছুটা জল খেলাম। কি যেন বলতে মনির দিকে তাকিয়েছি, দেখলাম সে অপলক দৃষ্টিতে কি যেন দেখছে। তাকে ধাক্কা দিয়ে বললাম, কিরে কি দেখছিস অমন করে? আমার ধাক্কায় তার যেন সম্বিত ফিরে এলো। সে বলতে লাগলো, শুনতে পাচ্ছিস না? ওই যে দূরে কোথায় যেন ঝর্ণার আওয়াজ হচ্ছে। কান পেতে শুনলাম, তাই তো। শব্দ শোনার পর সেই ঝর্ণা দেখার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেল। গার্ডকে বললাম আমাদের সেদিকে নিয়ে যেতে। এদিকে আকাশটা হঠাৎ মেঘাচ্ছন্ন রূপ ধারণ করল। সবুজ প্রাণোচ্ছল বন কেমন ধূসর বর্ণ ধারণ করতে লাগলো। আমার তখন এসবের প্রতি কোনো খেয়াল নেই। আমি মোহাচ্ছন্নভাবে এক মনে হেঁটে চলেছি। বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো আমার গায়ে। আর প্রায় একই সময় কানে এলো পানির তীব্র গর্জন। বুঝতে বাকি রইল না, আমরা চলে এসেছি। জীবনে কোনো দিন এমন স্বচ্ছ জলরাশির অবিশ্রান্ত বয়ে চলা বাস্তবে তো দূরে থাক, টিভি সিনেমায় দেখেছি বলেও আমার মনে পড়ছে না। কোথা থেকে আসছে এত জল তা জানবার অবকাশ পাইনি। বহমান ক্লান্ত জলের ধারাগুলো যেন শান্তির খোঁজে তীব্র গর্জন করতে করতে এখানে এসে পতিত হচ্ছে। মুনিও দেখলাম এক দৃষ্টে চেয়ে আছে ঝর্ণার পানে। তা আমার কাছে অবাক কিছু বলে মনে হলো না। কালিনীর স্বচ্ছ পানির দিকে বেশ খানিকটা সময় তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর
আমরা নদীর ধারে একটা জায়গা বের করে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে গার্ড কিছুক্ষণ বিশ্রাম নিতে বলল। সে জানালো বনের আর বেশি বাকি নেই, কিছুক্ষণ বিশ্রাম নিই যেন আমরা। এরপর তিনি বনের বাকিটুকু দেখিয়ে নিয়ে আসবেন। মুনি এবং আমি বেশ ক্লান্ত ছিলাম। বড় একটি গাছের গোড়ায় হেলান দিয়ে বসলাম। মুনি কাছেই আরেকটি গাছের গোড়ায় বসল। এইটুকু আসার পর ও আমার সাথে তেমন কথা বলেনি। হয়তো জঙ্গলে এসে প্রকৃতির সান্নিধ্যে মনে ভাব জেগেছে। এসবই ভাবছিলাম, হঠাৎ ক্লান্তি হোক আর শীতল বাতাসের জন্যই হোক আমার চোখ দুটো লেগে এলো। কতক্ষণ এভাবে শুয়েছিলাম জানি না, কিন্তু উঠে পড়লাম হঠাৎ কোনো এক পাখির শব্দে। আড়মোড়া ভেঙে উঠছি এমন সময় চোখ হঠাৎ পাশের দিকে গেল। আমার পাশে মুনি নেই। আমার ডান দিকে আরেকটু দূরে সেই গার্ড শুয়ে বিশ্রাম নিচ্ছে, কিন্তু মুনি কোথায় গেল? দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। প্রবাহমান সেই নদীর কুলকুল পানির শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। বেশিক্ষণ খুঁজতে হলো না, একটু দূরে তাকাতেই দেখলাম কে যেন হেঁটে যাচ্ছে। পিছন থেকে কয়েক সেকেন্ড দেখলাম, হ্যাঁ মুনি তো, কিন্তু যাচ্ছে কোথায়? গার্ডকে ডাকার চেষ্টা করলাম না, আমি নিজেই ওর পিছনে ছুটতে ছুটতে ওকে ডাকতে লাগলাম। এই মুনি, আরে এই কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া। কিন্তু ওর কানে যেন আমার কোনো কথাই যাচ্ছে না। আরো অবাক হলাম ওর হাঁটার ভঙ্গি দেখে। একভাবে হেঁটে চলেছে, যেন কোথায় যেতে হবে সে সবই ওর জানা। কিন্তু ও তো এর আগে কখনো এখানে আসেনি। তবে বাতাসের বেগ বেড়েই চলেছে। কালো স্ফীত মেঘে তখন ছেয়ে গেছে পুরো আকাশ। কি এক অশুভ শক্তির যেন আগমনের প্রস্তুতি নিয়েছে কালসি। সব প্রাণীরা তার ভয়ে যেন নিজ গৃহে আশ্রয় নিয়েছে। গাছের পাতার আওয়াজ ছাড়া কোথাও একটি শব্দও হচ্ছে না। হঠাৎ আমার কানে আসতে লাগলো একটি আওয়াজ, ঘন্টার আওয়াজ। একটি নয়, অনেকগুলি। সবগুলি ঘন্টা যেন একসাথে বেজে উঠেছে কোথা থেকে। তবে কি এই বনে কোনো মন্দির আছে? সেই প্রচণ্ড বাতাসে শত সহস্র ঘন্টার ধ্বনি আর আকাশের রুদ্র রূপ মিলিয়ে বেশ বিভীষিকাময় এক দৃশ্য আমার সামনে যেন ক্রমেই উন্মোচিত হতে লাগলো। হঠাৎ একটি বাঁকের মতো জায়গা ঘুরে মুনি থামল। সেখানে আমি যা দেখলাম তা দেখার কোনো রকম প্রস্তুতি ছিল না আমার। ঘণ্টার ধ্বনি তখন আরো তীব্র হয়েছে এবং সেটার উৎস আমার চোখের সামনে প্রকট হয়েছে। সেটি দেখে আমার বিস্ময় সব সীমারেখা ছাড়িয়ে গেল। দেখে মনে হচ্ছে না কোনো মন্দির, বরং কোনো আদিম যুগের স্থাপনা বলাই উত্তম। স্থাপনার মূল অংশ আকৃতিতে তেমন অতিকায় নয়, সেটি যুগের পর যুগ পেরিয়ে যেন শ্যাওলা পড়া সবুজ বর্ণ ধারণ করেছে। সেই আকাশচুম্বী উঁচু স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা প্রায় সবুজ স্তম্ভগুলো যেন সেই স্থাপনায় সূর্যের আলো আসতে বাধা দিচ্ছে। উঁচু 4-5টা সিঁড়ি পেরিয়ে সেখানে উঠতে হয়। শুধু সেই স্তম্ভগুলো ছাড়া তার চারপাশে আর কোনো দেওয়াল নেই। ছাদের মাথায় প্রকাণ্ড ত্রিকোণ একটি গম্বুজ, আর সেই ছাদ থেকে ঝোলানো আছে অসংখ্য ঘণ্টা, যার নিদারুণ আর্তচিৎকার সব নীরবতাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। চারিপাশের রং তখন ধূসর থেকে গাঢ় ধূসর রং ধারণ করতে লাগলো। আমার তখন ভয় করছে। কিছুক্ষণ থেমে থাকার পর মুনি সেদিকে এগিয়ে যেতে লাগলো। তার পিছু আমিও কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালাম।
দেখলাম সেখানে পুজো হচ্ছে। একটি মেয়ে রয়েছে সেখানে, লাল পাহাড় সাদা শাড়ি পরে রয়েছে, তার পিঠ রয়েছে আমাদের দিকে। পুজোর থালা হাতে নিয়ে সে দেবতার সামনে ঘোরাচ্ছে। তার কোমর অবধি খোলা চুল একই সাথে দোল খাচ্ছে। থালায় কি রয়েছে তা এত দূর থেকে আমি ঠিক বুঝতে পারলাম না। চকিতে হঠাৎ সেই মূর্তির রূপ আমার সামনে প্রস্ফুটিত হলো, কিন্তু যা দেখলাম তাতে আমার জ্ঞান হারাবার উপক্রম হলো। সেটা কোনো সাধারণ দেবদেবীর মূর্তি ছিল না, প্রায় 10 ফুট লম্বা প্রকাণ্ড ভয়ঙ্কর এক মূর্তি। অমন মূর্তি কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে বলে আমার মনে হয় না। মূর্তিটি বসানো আছে একটি প্রকাণ্ড লোহার আসনে, সম্পূর্ণ কালো সেটির রং। তার দেহ দেখতে খানিকটা মানুষের মতো, কিন্তু সেটির সাথে যে মাথাটি রয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন কোনো প্রাণীর। বিকট হাসি দিয়ে জিভ বের করা রয়েছে তার। মাথার দুপাশে প্রকাণ্ড দুটো তীক্ষ্ণ ধারালো শিং উঠে গিয়েছে ছাদের দিকে। তার এক হাতে একটি বড় খড়গ এবং অপর হাতের তর্জনী আকাশের দিকে নির্দেশ করা। তার ভয়ঙ্কর লাল বর্ণ দুটো চোখ থেকে যেন রক্ত পড়ছে। সাক্ষাৎ আদিম কোন অপদেবতা যেন নেমে এসেছে পৃথিবীর বুকে। ভয়ে আমার সারা শরীর এই প্রচণ্ড বাতাসেও ঘেমে একাকার হয়ে গিয়েছে। আমি সেদিক থেকে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও চোখ ফেরাতে পারছিলাম না। হঠাৎ সেই মেয়েটির পুজো শেষ হলো। থালাটি নামিয়ে রেখে এবার সে আমাদের দিকে ফিরে তাকালো। সেই চেহারা বাঙালি না কোন দেশি তা সে সময় যাচাই করার অবস্থা আমার ছিল না, কিন্তু সেটি যে এই উপমহাদেশেরই কোনো চেহারা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার দু চোখে কাজল গাঢ় করে টানা, সিঁথিতে গাঢ় লাল সিঁদুর দেওয়া, পায়ে হাতে আলতা দেওয়া। সে আস্তে আস্তে আমাদের দিকে এগোতে লাগলো। সে আমার থেকে 7-8 ফুট আর মনির থেকে 2-3 ফুট দূরত্বে সিঁড়ির একটি ধাপে এসে দাঁড়িয়েছে। গগন বিদীর্ণ শব্দে বাজ পড়ছে তখন। প্রচণ্ড বাতাসে যেন ভেঙে পড়তে চাইছে সব। আদিম সেই অশুভ অপদেবতা যেন মর্তে নেমে নিজ চোখে এই প্রলয় দেখে হাসছে। আমার পা দুটো কেমন যেন কাঁপছে। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আমি যেন অসাড় হয়ে যাচ্ছি। মনি আর সেই মেয়েটির চোখাচোখি হচ্ছে। আমি চিৎকার করে বলতে চাইছি, মনি তুই চলে আয়, পালা পালা, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ঘন্টার আওয়াজের সাথে পাল্লা দিয়ে আমার হৃদস্পন্দন বেড়ে চলেছে, যেন হৃৎপিণ্ড ফেটে যাওয়ার জোগাড়। হঠাৎ আমার বিস্ময়ের চূড়ান্ত ঘটিয়ে মনি সেই মেয়ের দিকে এগোতে লাগলো। উত্তেজনায় আমার দম যেন বন্ধ হয়ে আসছে। সেই মেয়েটি হাত বাড়িয়ে মনিকে তার দিকে ডাকছে। মনি তুই যাস না, মনি যাস না ওর কাছে। কিন্তু আমার কথা শুধু আমার কানেই আমি শুনতে পাচ্ছিলাম। মনি আর সেই মেয়েটি তখন একদম কাছাকাছি। চোখ বন্ধ করে আমি শরীরের সমস্ত শক্তি একত্র করে যখন চিৎকার করতে যাব, ঠিক তখনই আমার পিছন থেকে একটি চিৎকার ভেসে এলো। অজয় বাবু, মুনি বাবু, কেউ শুনতে পাচ্ছেন? গার্ডের গলা। আমার দেহে যেন প্রাণের সঞ্চার ঘটল। অজয় বাবু। আমি পিছনে তাকিয়ে দেখলাম সেই গার্ড হন্তদন্ত হয়ে কোথায় যেন যাচ্ছে। আমার গলা দিয়ে তখন স্বর বের হয়ে এলো। চিৎকার করে বললাম, এই যে আমরা এখানে, জলদি আসুন। সে আমার ডাক শুনতে পেয়ে আমার দিকে ফিরে তাকালো। ঠিক তখনই আমি সামনে ফিরে দেখলাম খোলা মতো একটি জায়গায় নদীর ধার ঘেঁষে মাটিতে লুটিয়ে পড়ে আছে মনি। সেখানে আর কিছুই নেই।
ডাক বাংলোয় যখন ফিরে আসলাম তখন সন্ধে ঘনিয়ে এসেছে। মুনির জ্ঞান ছিল না। চোখে মুখে জল ছেটানোর বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। তার তেমন কিছু মনে নেই। আমিও আর বেশি ঘাঁটালাম না। ভাবলাম কাল সকালেই এখান থেকে চলে যাব। এখানে থাকার কোনো মানেই হয় না। যে অশুভ আমি নিজে চোখে প্রত্যক্ষ করেছি এখানে, তারপর তো নয়। রাতে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমোতে গেলাম। মনি কেমন যেন অন্যমনস্ক আচরণ করছে, কথা বলছে না, কি যেন ভাবছে। আমি ভাবলাম হয়তো সেই ঘটনার প্রভাব, ওর বিশ্রাম প্রয়োজন। তাই আমিও আর কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ আমি দেখতে পেলাম আমি পৌঁছে গেছি সেই অপদেবতার মন্দিরে। তীব্র সেই ঘণ্টার ধ্বনি আমার কানে আবার বাজছে। আমি আবার দেখতে পেলাম সেই মূর্তি, সেই মেয়ে। এক ধ্যানে সে দু হাতে দুটো থালা নিয়ে অদ্ভুত ভয়ঙ্কর ভঙ্গিমায় পুজো দিয়ে চলেছে। সেই ঘন কালো মেঘের আকাশ, সেই তীব্র অশুভ অনুভূতি। কিন্তু কিন্তু সেখানে এবার কাকে যেন শুইয়ে রাখা হয়েছে। আমি ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে এসে সেদিকে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, এবং যা দেখলাম তাতে আমার চোখ অন্ধ হয়ে যেতে চাইল। দেখতে পেলাম আমি নিজে শুয়ে আছি সেখানে। সেই অপদেবতার চোখ থেকে বেরিয়ে আসা লাল রক্তিম আলো এসে সেখানে আমার মুখের ওপর পড়েছে। আমি স্পষ্ট দেখতে পেলাম সেই অপদেবতার যেই হাতে খড়গ ছিল সেটা হঠাৎ নড়ে উঠল এবং উত্থিত হয়ে ঠিক সেখানে শুইয়ে রাখা আমার দেহে পড়তে লাগলো। ঠিক তখনই আমি ধর্ম নিয়ে লাফিয়ে উঠে বসলাম বিছানায়। ও, স্বপ্ন দেখছিলাম। শরীর পুরো ভিজে গিয়েছে ঘামে। কিছুক্ষণ দ্রুত কয়েকটা নিঃশ্বাস ফেলে আমি পাশে তাকালাম, এবং সাথে সাথে আমার হৃদস্পন্দন তীব্র হয়ে গেল। আমার পাশে মনি নেই। আমি লাফিয়ে বিছানা থেকে উঠে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, না, কোথাও নেই। বাংলোয় মনি নেই। সেদিন অমাবস্যা ছিল বোধহয়। নিকষ কালো অন্ধকারে আমি বাংলোর বাইরে এসে দাঁড়ালাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ আমার কানে খুব চেনা একটি শব্দ ক্ষীণ স্বরে ভেসে আসতে লাগলো। ঘণ্টার শব্দ। শত সহস্র ঘণ্টা যেন একসাথে বেজে চলেছে কোথাও। আমার আর বুঝতে বাকি রইল না কিছু। সেই অন্ধকারের মধ্যেই আমি কালসির দিকে পা বাড়িয়ে দিলাম। এক নাগাড়ে দৌড়তে লাগলাম বলে চিৎকার করতে করতে শব্দ যেদিক থেকে আসছে সেদিকে অনুসরণ করে আমি শুধু প্রাণপণে দৌড়াচ্ছি। মাথায় কিছুই কাজ করছে না। মনে হচ্ছে ঘণ্টার ধ্বনিটা আস্তে আস্তে বাড়ছে। বুঝতে পারলাম আমি সেই জায়গার কাছে এসে পড়েছি। চারিদিকে অশুভ বাতাসে ভরে গিয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। প্রকৃতি যেন আবার সেই অশুভের ভয়ে নিশ্চুপ হয়ে গিয়েছে। আমি দৌড়চ্ছি। হঠাৎ আমি আমার গন্তব্যে এসে পৌঁছলাম। সেই আদিম অপদেবতার উপাসনালয়। সেই বাতাসে দোদুল্যমান ঘণ্টার তীব্র স্বর। এখন মনির চিন্তায় আমার ভয় হয়তো তেমন লাগছে না। আমি সেই উপাসনালয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু যা দেখলাম তাতে আমি হতবুদ্ধি হয়ে গেলাম। সেই মেয়ে নয়, সেখানে দাঁড়িয়ে পুজো দিচ্ছে আমার বন্ধু মুনি। খালি গায়ে কালো রঙের ধুতি পরে সে পুজো দিচ্ছে। পুজোর থালা হাতে অদ্ভুত ভঙ্গিমায় সে যেন নাচছে। কিসের মোহ যেন পেয়ে বসেছে তাকে। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কিছুক্ষণ পর
তার পুজো শেষ হলে সে থালাটি নামিয়ে রাখলো। সে একবার ঘুরে তাকালো আমার দিকে। ভয় তখন আমার শরীর অসাড় হয়ে এসেছে। সে একবার আমার দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। অন্ধকার তখন খানিকটা কেটে কিছুটা আলোর সৃষ্টি হয়েছে। সেই আলোতে আমি দেখতে পাচ্ছি সে নির্লিপ্তভাবে হাঁটতে হাঁটতে কালিনীর পাড়ে গিয়ে দাঁড়ালো। আমি তখন প্রবল ভয় বলছি, মুনি, মুনি, এই মুনি, মুনি তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া মুনি, সরে আয় ওখান থেকে মুনি। কোনো জবাব এলো না। মুনি শেষবারের মতো আমার দিকে ফিরে তাকালো। তাকে আর চেনা যাচ্ছে না। এই কি তবে আমার বন্ধু মুনি, যার সাথে আমি এতটা সময় কাটিয়েছি? ওকে এমন দেখাচ্ছে কেন তবে? মনির মুখে তখন অদ্ভুত এক মায়াময় হাসি। সে আমার দিকে একবার তাকালো। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই সে দুহাত প্রসারিত করে চিত হয়ে পড়ে গেল কালিনীর বুকে। আমি প্রবল বিস্ময়ে ফেটে পড়ে সমস্ত আকাশ বিদীর্ণ করে চিৎকার করে উঠলাম, মুনি, মুনি! আর নিজেকে রাখতে না পেরে মাটিতে বসে পড়লাম। ঠিক তখনই এক গগন বিদারী হাসির কণ্ঠস্বর সমস্বরে ভেসে আসতে লাগলো সেই উপাসনালয়ের ভেতর থেকে। সেই ঝোড়ো বাতাস, অসুরের প্রলয়ে যেন তছনছ হয়ে যাচ্ছে সব। আমি আর পারলাম না। মাটিতে লুটিয়ে পড়ার আগে সেই মেয়েটিকে আমি সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকতে দেখলাম এক ঝলক। সেটি ছিল সেই রাতে দেখা আমার শেষ দৃশ্য। পরদিন জ্ঞান ফিরলে আমি নিজেকে বাংলোর ঘরে আবিষ্কার করি। সকালে আমাদের কাউকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে আমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মুনিকে আর খুঁজে পাওয়া যায়নি। সবাই ধরে নেয় সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমি জানি কি হয়েছিল সেই রাতে। আমি কলকাতায় ফিরে আসি। কোনো কিছুতেই তেমন একটা মনোযোগ আসে না, ভালো লাগে না। সারাক্ষণ সেই দুঃসহ স্মৃতি আমাকে তাড়া করে ফেরে। বারবার মনে পড়ে একটি লাইন, অরণ্যের মায়া হইতে সাবধান। শুনছিলেন মারুফ আহমেদের কাহিনী কালশি। আজ গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল সায়ক, রমাকান্ত ও আর্য। শব্দ ও আবহ সংযোজনে আর্য এবং পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।